আসসালামু আলাইকুম। মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের বোর্ড এমসিকিউ সলভের আজকে পার্ট 3। প্রশ্নে বলা আছে, ভূপৃষ্ঠ হতে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/3 হবে। আমরা জানি জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস h/r ইন্টু, যেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যদি আমরা যেতে থাকি তবে জি এর মানটা এটা জি প্রাইম, আর জি হচ্ছে ভূপৃষ্ঠে, আর এইচ গভীরতা যদি আমরা প্রবেশ করি তবে জি প্রাইম হচ্ছে এটা। এখন এখান থেকে যেটা বলা আছে যে জি প্রাইমটা অভিকর্ষ ত্বরণের ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের 1/3 হবে। তো 1/3 বলতে g/3 1 মাইনাস h/r, আর এখানে জি আছে, তাহলে এই জি বাদ যায়, এখানে থাকে 1/3 ইকুয়াল টু 1 মাইনাস h/r। তাহলে এই যে ইকুয়েশনটা আছে এই ইকুয়েশন থেকে লেখা যায় h/r ইকুয়াল টু 1 মাইনাস 1/3 বা h/r ইকুয়াল টু 2/3 বা h ইকুয়াল টু 2/3 ইন্টু r। তাহলে এখানে অ্যান্সার মিলছে এই ঘ নম্বর। এই প্রশ্নে বলা আছে মঙ্গল গ্রহের পৃষ্ঠে জি এর মান 3.8 এবং মঙ্গল গ্রহের ব্যাসার্ধ দেওয়া আছে। মঙ্গল গ্রহের মুক্তিবেগ কত? তো মুক্তিবেগের ইকুয়েশন যেটা আমরা জানি, ভি স্কেপ ভেলোসিটি ইকুয়াল টু রুট ওভার 2gm/r। এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এটা ইকুয়াল টু রুট ওভার 2gr। এটাও হয় কারণ এখান থেকে লেখা যায় যে 2 ইন্টু gm/r স্কোয়ার ইন্টু r দিয়ে রুট ওভার, এটা এখান থেকে এই মানটা চলে আসে, কারণ এই যে মানটা আছে এই মানটা কিন্তু যে কোনো গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ gm/r স্কোয়ার। তো এই মানটা এখানে বসাই দিই, এই মানগুলো জি এর মান ব্যাসার্ধের মানগুলো যদি বসাই দিই তাহলে পাওয়া যাবে 2 ইন্টু জি এর মান হচ্ছে 3.8 ইন্টু আর এর মান দেওয়া আছে কত 3 ইন্টু 10⁻³ কিলোমিটার। আমি আবার 10⁻³ দিয়ে গুণ দিলাম স্ট্যান্ডার্ড এককে নেওয়ার জন্য। 4.77 ইন্টু 10⁻³ মিটার পার সেকেন্ড, অথবা এই মানের সাথে মোটামুটি মিল আছে কোন মানের, এখানে খ নম্বর যে মানটা আছে সেটা কাছাকাছি মান, কারণ এই মিটার পার সেকেন্ডকে 1000 দিয়ে ভাগ দিলে এটা কিলোমিটার পার সেকেন্ড হয়ে যায়। তাহলে এখানে আনসার হচ্ছে খ। এই প্রশ্নে বলা আছে ভূপৃষ্ঠ হতে এই উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণরত কোনো কৃত্রিম উপগ্রহের বেগ, অর্থাৎ এটা যদি পৃথিবী হয়, পৃথিবীর ভর যদি m হয়, তবে এখান থেকে এই উচ্চতায় যদি কোনো উপগ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করে তবে কৃত্রিম উপগ্রহের যে বেগ হবে সেটা হবে v ইকুয়াল টু, ফর্মুলা মনে রাখতে হবে gm/r প্লাস h দিয়ে রুট ওভার, এটা একটা ফর্মুলা মনে রাখার বিষয়। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ঘ। একটি ভূস্থির উপগ্রহের পর্যায়কাল অবশ্যই 1 দিন বা 24 ঘন্টা, তাহলে এখানে অ্যান্সার হচ্ছে খ। এখানে প্রশ্নটি হলো মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কোনটি? আমরা জানি জি এর মান 6.673 ইন্টু 10⁻⁻11, এটা হচ্ছে মান, কিন্তু এককটা কি হবে? কিন্তু যে একক সেই এককটা খেয়াল রাখতে আমাকে। এখানে দেখা যাচ্ছে যে আমরা জানি যে f ইকুয়াল টু জি m1 m2 বা হচ্ছে r স্কোয়ার, তো এখানে জি পাওয়া যাচ্ছে fr স্কোয়ার বা হচ্ছে m1 m2। তাহলে এককটা কি হবে? জি এর হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, তাহলে এখানে একক হবে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে এটার সাথে মিল আছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার শুধুমাত্র এই জায়গাতেই গ নম্বরে। আর এখানে মানটা, এই মানটাকে আবার এভাবে লেখা যায় যে 0.667 ইন্টু 10⁻⁻10, একই মান আছে এটা। এখানে 0.67টা হয়, অথবা 67673 10⁻⁻11 এটাও হয়। তাহলে একক এবং মান কত দিক থেকে অ্যান্সার মিলছে এই গ নম্বরটা। এখানে প্রশ্নটি হলো পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতা এবং ভূপৃষ্ঠ হতে এইচ গভীরতায় অভিকর্ষ ত্বরণের মান জিএইচ এবং জি বিলো এইচ হলে বা জিবিএইচ হলে কোনটি সঠিক? এটা করার ক্ষেত্রে আমরা একটা ফিগার দেখব। আমরা ফিগার দেখতে পাচ্ছি যে এটা যদি পৃথিবী হয় আর পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে এই যে পয়েন্ট ভূপৃষ্ঠ সেটা হচ্ছে এই পয়েন্টটা। ভূপৃষ্ঠে সর্বোচ্চ জি পাওয়া যাচ্ছে এবং ভূপৃষ্ঠ থেকে আরো উপর দিকে যদি যায় তাহলে জিটা এভাবে ব্যস্তানুপাতিক আকারে কমে, আর
আমি যদি ভিতর দিকে যাই ভূপৃষ্ঠ থেকে তাও কমে, তাও হচ্ছে নিচের দিকে কমে। তাহলে ব্যাসার্ধ আর এ সর্বোচ্চ জি আছে এখানে, এখানে সর্বোচ্চ জি। আমি উপর দিকে যাই, জি এর মান কমছে। আমি উপর থেকে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকেও যাই, জি এর মান কমছে, অর্থাৎ এটাই সর্বোচ্চ। তাহলে সব থেকে বেশি হচ্ছে জি। তারপর এখন দেখবো যে ভূপৃষ্ঠ আমরা দুটো ফর্মুলা জানি, একটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি, আর একটা হচ্ছে জি প্রাইম ইকুয়াল টু 1 মাইনাস h বাই আর ইন্টু জি। এটা হচ্ছে গভীরতায়, মানে ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে নামতে থাকলে আমি, এটা হচ্ছে গভীরতায়, গভীরতায় হচ্ছে জি এর মান। আর এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপর দিকে উঠতে থাকলে, অর্থাৎ এই ভূপৃষ্ঠ থেকে উপর দিকে উঠতে থাকলে জি এর মানটা এভাবে পরিবর্তিত হবে। এটা হচ্ছে উপরের দিকে আর কি, উপরের দিকে। তাই এখানে যদি তুলনা করা যায়, অর্থাৎ আমি যদি এটাকে বলি, এটার নাম দিয়ে যদি হাইট দিই, আর এটার নাম যদি দিই বিলো হাইট, যেহেতু গভীরতায় বিএইচ, তাহলে এটা যদি তুলনা করা যায় তাহলে পাওয়া যাবে এরকম। আমি যদি এটা বলি 1 নম্বর ইকুয়েশন, আর এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, তাহলে 1 নম্বর ইকুয়েশনকে যদি 2 নম্বর ইকুয়েশনে ভাগ দিই, তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে জি হাইট বা হচ্ছে জি বিলো হাইট ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি ডিভাইড বাই 1 মাইনাস h বাই আর ইন্টু জি। তাহলে এই জি দিয়ে বাদ যায়, তাহলে এখান থেকে থাকে জি এইচ বাই জি বিলো এইচ ইকুয়াল টু 1 মাইনাস 2h বাই আর বা হচ্ছে 1 মাইনাস h বাই আর। তো এটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস h বাই আর মাইনাস h বাই আর বা হচ্ছে 1 মাইনাস h বাই আর ইকুয়াল টু 1 মাইনাস h বাই আর বা হচ্ছে 1 মাইনাস h বাই আর। তাহলে এই যে টার্মটা জি এইচ বা হচ্ছে জি বিএইচ, এই যে জিনিসটা পেলাম, এটা দেখা যাচ্ছে এখান থেকেই, যে এখান থেকে দেখা যাচ্ছে যে জি হাইট যেটা, সেটা জি বিলো হাইট ইন্টু 1 মাইনাস h বাই আর বা হচ্ছে 1 মাইনাস h বাই আর। তো এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই যে মানটা আছে, এই মানটা সবসময় অনেক থেকে একটা ছোট মান পাওয়া যাবে সবসময়। তার মানে কোনো একটা মান বিয়োগ হচ্ছে সবসময়, মানে জি বিলো এইচ যেটা, ওটা থেকে এই যে জি হাইটটা এটা সবসময় কম হবে। কারণ এখানে দেখা যাচ্ছে জি হাইট ইকুয়াল টু জি বিলো হাইট ইন্টু 1 মাইনাস এই যে একটা মান আছে, এই মানটা অবশ্যই একটা অনেক থেকে মান হবে, মানে সবসময় অন থেকে বিয়োগ হবে, দিয়ে হচ্ছে জি বিলো হাইটের সাথে গুণ হবে, তখন জিএইচ পাওয়া যায়। তার মানে জি বিলো হাইটটাই এখানে বেশি। তার মানে সব থেকে বেশি জিটা, তারপর হচ্ছে এটার থেকে বেশি হচ্ছে জি বিলো হাইট, তারপরে লাস্টে হচ্ছে জি হাইট। তো এটা হচ্ছে এভাবে করা যায়। আমি যদি এটা আর একটু সামারি করি, আমরা জানি যে উপরের দিকে জি হাইট 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি, আর নিচে গভীরতায় জি বিলো হাইট ইকুয়াল টু 1 মাইনাস h বাই আর ইন্টু h। এটা যদি ভাগ দিই তাহলে এটা একটু সাজা লিখলাম, 1 মাইনাস 2h বাই আর কে 1 মাইনাস h বাই আর মাইনাস h বাই আর। তারপর কি করলাম যে এই অংশটুকু নিয়ে 1 হলো, এই 1 হলো, আর এই অংশটুকু নিয়ে এই অংশটুকু হলো, তারপরে আমি গুণ করে দিলাম। গুণ করার পর যেটা হলো সেটা হচ্ছে এরকম আসছে। তারপরে এখান থেকে বললাম যে এই যে টার্মটা আছে, এই টার্মটা সবসময় একটা অনেক থেকে কিছুটা ছোট মান হবে, মানে অর্থাৎ জিবিএইচ এর সাথে সবসময় অনেক থেকে ছোট একটা মান গুণ হবে। তার মানে জিএইচটা জিবিএইচ এর থেকে, জিএইচটা জিবিএইচ এর থেকে ছোট। তো এই সম্পর্কটাই এখানে লেখা হলো। আর জিবিএইচ এর থেকে জি বড় হয়, মানে ভূপৃষ্ঠের যে জি এটা বড় হয়। তাহলে এখান থেকে যেটা বলা যায় সেটা হচ্ছে এই সম্পর্ক। তাহলে এটা যদি দেখি তাহলে এখানে আনসার হচ্ছে এটা, সব থেকে জি বড়, তারপরে জিবিএইচ, তারপরে জিএইচ। এই প্রশ্ন বলা আছে পৃথিবীর আবর্তন বন্ধ হয়ে গেলে, আবর্তন বন্ধ অর্থাৎ ওমেগা 0, আর মেরু অঞ্চল জি এর মান কি পরিবর্তন ঘটবে। তারা তো আমরা জানি জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তো এখানে যদি এরকম হয় পৃথিবী, আমরা জানি পৃথিবী একটা চ্যাপ্টা, এটা হচ্ছে বিষুব অঞ্চল, এটা বিষুব অঞ্চল, আর এটা হচ্ছে মেরু অঞ্চল, এটা মেরু অঞ্চল। তো মেরু অঞ্চল যদি R2 হয় আর এটা যদি R1 হয়, তাহলে বলা যায় যে R2 লেস দেন R1। কেন? কারণ মেরু অঞ্চল একটু ব্যাসার্ধ ছোট হয়। তো এখানে জি প্রাইম যেটা আহ্নিক গতির জন্য যে অভিকর্ষ ত্বরণ, সেটা হবে কি নর্মালি জি মানে হচ্ছে, এই জি মানে হচ্ছে জিএম বাই R2 স্কোয়ার, অর্থাৎ ওই অবস্থায় ভূপৃষ্ঠ থাকা অবস্থায় তার নর্মাল যে জি পাওয়া যায়, আর এই যে অংশটুকু সেটা হচ্ছে ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা।
তো যখনই বলবে মেরু অঞ্চলে, এখানে মেরু অঞ্চল মানে ল্যামডার মান আগে থেকে 90 ডিগ্রি। 90 ডিগ্রি বলতে এটা 90 ডিগ্রি, যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা cos 90 এর মান কত? cos 90 এর মান হচ্ছে cos 90 এর মান 0। তাহলে অটোমেটিক এটা আবর্তন থাকুক আর না থাকুক এই পুরো টার্মটা আগে থেকেই 0। তার মানে মেরু অঞ্চলে আসলে আহ্নিক গতির কোনো প্রভাবই নাই। মেরু অঞ্চলে যে অভিকর্ষ ত্বরণ সেটাই gm/r2²। তার মানে যেটা ছিল ওটাই থাকছে, কারণ মেরু অঞ্চল মানেই ল্যামডা মান অটোমেটিক আগে থেকে 90 ডিগ্রি। তো আগে থেকে যদি 90 ডিগ্রি হয় তাহলে এই পুরো টার্মটা আগে থেকেই 0, কারণ ওমেগা তো লাগছে না এখানে ওমেগা তো বসানোর দরকারই পড়ছে না, আগে থেকেই 0। এই জন্য এখানে আগে থেকে কোনো কিছু বিয়োগও হচ্ছে না, যার ফলে জি প্রাইমটা স্থির থাকছে এখানে, অর্থাৎ অপরিবর্তিত থাকছে। এখানে যেটা বোঝা গেল সেটা হচ্ছে এই যে আবর্তন বন্ধ হয়ে গেল, এই বন্ধ হোক আর না হোক মেরু অঞ্চলে যে জি এর মান সেটার কোনো প্রভাব পড়বে না, কারণ মেরু অঞ্চল মানেই ল্যামডা 90 ডিগ্রি, অর্থাৎ এই টার্ম আগে থেকেই আমাদের 0 হয়ে যাচ্ছে, মানে কোনো ইফেক্টই নাই। পৃথিবীর আবর্তন হোক বা না হোক মেরু অঞ্চলে আহ্নিক গতির কোনো ইফেক্ট নাই, এই জন্য এটা হচ্ছে অপরিবর্তিত থাকবে। আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণের মান কত? তো আমরা জানি যে এটা যদি পৃথিবী হয় তো অভিকর্ষ ত্বরণ সবসময় উল্লম্ব বরাবর ক্রিয়া করে পৃথিবীর কেন্দ্রের দিকে। তো এখানে আনুভূমিক বলতে এই দূরত্ব এদিকে বরাবর বোঝানো হচ্ছে, এদিকে তো কোনো অভিকর্ষ ত্বরণ নাই, এই জন্য এখানে আনুভূমিক বরাবর অভিকর্ষ ত্বরণের মান 0। এই প্রশ্ন বলা আছে দুইটি বস্তুর মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলের ক্ষেত্রে মহাকর্ষীয় ধ্রুবক অর্থাৎ জি সেটা তো সবসময় একটা সার্বজনীন একটা ধ্রুবক, মানে কোনো কিছুরই উপর এটা নির্ভর করে না, মানে এটাও বাদ, অবশ্যই ভেক্টর রাশি না, এটা অবশ্যই একটা স্কেলার রাশি, এবং অবশ্যই এটা ভর নির্ভর করে, মানে ভরের উপর তো নির্ভর করেই না। তার মানে এখানে আসলে হচ্ছে এই ঘ নাম্বারটা। এই প্রশ্ন বলা আছে যে কেপলারের তৃতীয় সূত্রের নাম কি? তো এখানে কেপলারের তৃতীয় সূত্র এটা অবশ্যই এখানে আমরা দেখতে পাচ্ছি যে কেপলার আসলে তিনটা ফর্মুলা, একটা ফর্মুলা, 2 নম্বর ফর্মুলা, এখানে আছে 3 নম্বর ফর্মুলা। তো 3 নম্বর যে ফর্মুলা সেটা হচ্ছে আবর্তন কাল সূত্র, অর্থাৎ t² গড় দূরত্বের ঘনের সমানুপাতিক হবে আর কি। 2 নম্বর সূত্র হচ্ছে ক্ষেত্রফল, আর 3 নম্বর সূত্র হচ্ছে কক্ষপথ সূত্র। তো এখানে অ্যান্সারটা হচ্ছে পর্যায়কালের সূত্র বা আবর্তন কালের সূত্র, এখানে 3 নম্বর সূত্র। এখানে প্রশ্নটি হলো কেপলারের সূত্র অনুসারে নিজের কোনটা সঠিক? সিম্পল, একটু আগে দেখলাম পর্যায়কালের সূত্র, এটা হচ্ছে t² গড় দূরত্বের ঘনের সমানুপাতিক। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে ঘ নাম্বার। পৃথিবীর কেন্দ্র হতে কোনো বিন্দু দূরত্ব আর এবং আর এর মানটা ব্যাসার্ধ থেকে বেশি, অর্থাৎ এটা যদি পৃথিবী হয়, এটা যদি আর হয় বড় আর ব্যাসার্ধ, তাহলে আরটা আসলে এখানে বলা আছে, অর্থাৎ এই আরটা সেই আর এর মানটা এই আর থেকে বেশি, অর্থাৎ বস্তু আছে ভূপৃষ্ঠ থেকে উপরে। তাহলে অভিকর্ষ ত্বরণের মান এই পজিশনে অভিকর্ষ ত্বরণের মানটা কিভাবে সম্পর্কিত? এখানে সে ফিগারটি দেখতে পাচ্ছি আমরা যে ভূপৃষ্ঠর যে ব্যাসার্ধ বরাবর আছে যেটা এখানে আছে, এখান থেকে যদি উপর দিকে যাওয়া যায় তাহলে অভিকর্ষ ত্বরণটা আর এর বর্গের ব্যস্তানুপাতিক কার্ভ হয়ে নামে এখানে। তাহলে এখানে বোঝা যাচ্ছে অ্যান্সারটা হচ্ছে এই খ নম্বরটা। এই প্রশ্ন বলা আছে যে এ পয়েন্টে আছে 1 কেজি ভর, বি পয়েন্টে আছে আর 2 কেজি ভর, এবং এখানে জি এর মান দেওয়া আছে। বলা আছে যে এই বিন্দুতে স্থাপিত 1 কেজি ভরের জন্য, অর্থাৎ এই একটা বস্তু আছে এই বিন্দু, ডি বিন্দুতে প্রাবল্য কত হবে? অর্থাৎ শুধুমাত্র এই বিন্দুতে যে বস্তুটা আছে সেটার জন্য এই ডি বিন্দুতে প্রাবল্য কত পাওয়া যাবে, এই বিষয়টা যদি আমরা এখানে আঁকার চেষ্টা করি, ধরলাম এটা হচ্ছে এই পয়েন্ট আছে 1 কেজি ভরের একটা বস্তু, এখান থেকে ডি বিন্দু আছে 1 মিটার দূরে, এখান থেকে ডি বিন্দু আছে কত মিটার দূরে? 1 মিটার দূরে, এবং এই ডি পয়েন্টে প্রাবল্য কত হবে এই শুধুমাত্র এই বস্তুর জন্য, অর্থাৎ 1 কেজি বস্তুর জন্য। তো প্রাবল্যের জন্য আমরা যেটা জানি সেটা হচ্ছে অবশ্যই প্রাবল্য বের করার জন্য এখানেও যে পয়েন্টে প্রাবল্য বের করতে হবে সেখানে 1 কেজি ভরের একটা বস্তু রাখতে হবে। তারপরে কার জন্য প্রাবল্য বের করবে? এই বিন্দুর জন্য। তাহলে এখন বর্তমানে আকর্ষণ যে বলটা সেটাই প্রাবল্য হয়ে যাবে, অর্থাৎ কোনো পয়েন্টে যদি প্রাবল্য বের করতে চাই ওই পয়েন্টে 1 কেজি ভরের একটা বস্তু রাখতে হবে, যে রাখলাম। 1 কেজি ভরের বস্তু রাখার পর যার জন্য প্রাবল্য বের করব, দুইটার মধ্যে আমার আকর্ষণ বলটাই হচ্ছে এখন প্রাবল্য। তাহলে এটা হচ্ছে আমার ই। তাহলে এখানে জি এর মান অর্থাৎ 6.673 × 10⁻11 প্রথম বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর ভর বা হচ্ছে 1²। তাহলে এখানে 6.673 × 10⁻11টাই হচ্ছে আমার এখানে
প্রাবল্যের মান। তাহলে এখানে অ্যান্সার হবে, এখানে অ্যান্সার নেগেটিভগুলো আগে বাদ, কারণ প্রাবল্য কখনো নেগেটিভ হয় না। এখানে অ্যান্সার এই ক নাম্বার আর খ নাম্বারের মধ্যে হতে পারে। এখানে খেয়াল রাখতে হবে এককটা, কারণ প্রাবল্য যে একক সেটা হবে নিউটন, মানে ফোর্স ডিভাইড বাই ভর, অর্থাৎ নিউটন পার কেজি। তাহলে এখানে অ্যান্সার হবে এই গ নাম্বারটাই। ঠিক আছে, এখানে প্রাবল্য যেহেতু প্রাবল্যের মানটা পেলাম, কিন্তু প্রাবল্যের একক খেয়াল রেখে আমাকে অ্যান্সারটা চুজ করতে হবে। তাহলে এখানে হচ্ছে গ। পরবর্তী প্রশ্ন বলা আছে যে সি ও ডি বিন্দুতে মহাকর্ষ বিভবের অনুপাত কোনটি? সি বিন্দু হচ্ছে এটা আর ডি বিন্দু হচ্ছে এটা। অর্থাৎ এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে এখানে একটা বস্তু আছে 1 কেজি, এখানে একটা বস্তু আছে 2 কেজি। তো 1 কেজি এবং 2 কেজির জন্য সি এবং সি বিন্দুতে একটা বিভব পাবো, অর্থাৎ 1 কেজির জন্য সি বিন্দুতে বিভব পাবো, 2 কেজির জন্য সি বিন্দুতে বিভব পাবো। এই দুই বিভব যোগ করবো, যে সি বিন্দু বিভব পেয়ে গেলাম। একইভাবে 1 কেজির জন্য ডি বিন্দু বিভব বের করবো, এই 2 কেজির জন্য ডি বিন্দু বিভব বের করবো, দিয়ে যোগ করবো। সি বিন্দু যে বিভব ছিল আর ডি বিন্দু যে বিভব পেলাম সেটার অনুপাতটাই এখানে বের করতে বলেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 1 কেজি এবং 2 কেজি বস্তু ভরের জন্য আগে সি পয়েন্টে বিভব বের করতে হবে। অর্থাৎ এখানে যে দুইটা বিভব পাবো ভিসি, সেই ভিসিটা হবে ভি 1 কেজি বস্তুর জন্য প্লাস ভি 2 কেজি বস্তুর জন্য। তো এটা 1 কেজি বস্তুর জন্য ফর্মুলা কি হবে, মাইনাস জি এম বাই হচ্ছে ডিস্টেন্স প্লাস মাইনাস জি এম বাই ডিস্টেন্স। অর্থাৎ এখানে হবে কি আর এসি ডিস্টেন্স আর এটা হচ্ছে আর বিসি ডিস্টেন্স। এইটা এখানে যে এই এমটা আছে, এই এমটা হচ্ছে 1 কেজি, তাহলে এটা 1 ইন্টু আর এখানে এমটা হচ্ছে 2 কেজি। তাহলে এখানে আর এসি এই যে মানগুলো, এই মানটা হচ্ছে 1, এখানেও আর বিসি মানটা হচ্ছে 1। তাহলে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মাইনাস জি মাইনাস 2জি ইকুয়াল টু মাইনাস 3জি। এই জি এর মানটা বসালো হয় না বসালো হয়, কারণ অনুপাত বের করতে গিয়ে এই জি বারটা বাদ চলে যাবে। একইভাবে ডি পয়েন্টে হচ্ছে আমরা বিভব বের করবো, সেটা হচ্ছে ভিডি ইকুয়াল টু ভি 1 কেজির জন্য প্লাস এই পয়েন্টে বিভব এই 1 কেজির জন্য আর এই পয়েন্টে বিভব এই 2 কেজির জন্য বের করবো, প্লাস হচ্ছে ভি 2 কেজি। তো এটা ইকুয়াল টু হচ্ছে মাইনাস জি ইন্টু 1 কেজির জন্য বা হচ্ছে ডিস্টেন্স হচ্ছে 1 মিটার প্লাস মাইনাস জি ইন্টু এম, এম 2 কেজি ডিভাইড বাই ডিস্টেন্স হচ্ছে 1 মিটার। 2 কেজি থেকে এই ডি বিন্দু দূরত্ব হচ্ছে 1 মিটার। তাহলে এখানেও পাওয়া যাচ্ছে মাইনাস 3জি। তাহলে এখন এই ভিসি এবং ভিডির যে অনুপাত যদি করি তাহলে মাইনাস 3জি বা হচ্ছে মাইনাস 3জি ইকুয়াল টু 1, মানে হচ্ছে 1:1। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে ক। এই প্রশ্ন বলা আছে পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ যদি আর হয় তবে পৃথিবীপৃষ্ঠে জি বাই বড় জি এর অনুপাত কত হবে? তাহলে আমরা জানি জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। তাহলে এখানে যদি বলা হয় যে এই বড় জি বাই ছোট টি ইকুয়াল টু এম বাই আর স্কোয়ার, সিম্পল। এই মানটাকে এই অনুপাতটাকে আমি এই নিচে নিয়ে আসলাম ভাগ করে জাস্ট, তাহলেই পাওয়া যাচ্ছে এম বাই আর স্কোয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে এই গ নম্বর। এখানে প্রশ্ন হলো বিকশিত ত্বরণ জি এবং পর্যায়কাল টি এর মধ্যে সম্পর্ক, এবং সম্পর্কটা বলা হয়েছে টি স্কোয়ার বনাম জি। টি স্কোয়ার বনাম জি মানে বোঝা যাচ্ছে এখানে টি স্কোয়ার বনাম জি এর গ্রাফ। তো টি বনাম জি এর একটা ইকুয়েশন আমাদের মনে রাখার চেষ্টা করতে হবে, যেটা হচ্ছে পর্যায়কাল ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। এটা সরল দলক, এখানে স্কোয়ার করতে হবে কারণ এখানে টি স্কোয়ার আছে। তাহলে টি স্কোয়ার করলাম 4 পাই স্কোয়ার এল বাই জি। তাহলে এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 4 পাই স্কোয়ার এল বাই জি, এটা তো একটা কনস্ট্যান্ট। তাহলে যেটা হচ্ছে টি স্কোয়ার ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে 1 বাই জি। ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই পুরো মানটা y অক্ষ বরাবর আর এই মানটা হচ্ছে x অক্ষ বরাবর। ব্যস্তানুপাতিক সম্পর্ক, ব্যস্তানুপাতিক হলে সবসময় গ্রাফ এরকম হয়, সে এটা টি স্কোয়ার এদিকে জি হোক অথবা এদিকে জি আর এদিকে টি স্কোয়ার হোক, কার্ভ একই রকম হয়। ব্যস্তানুপাতিক হলে কার্ভ হচ্ছে এরকম হয়। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে এই খ নাম্বারটা। এখানে যে প্রশ্নটি রয়েছে সেটি হলো পৃথিবীপৃষ্ঠে ল্যামডা অক্ষাংশের জন্য জি এর সমীকরণ কি হবে? সিম্পল ফর্মুলা জি প্রাইম ইকুয়াল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা।
তাহলে এখানে আবার এই জি মানে কিন্তু জিএম বাই আর স্কোয়ার মাইনাস হচ্ছে ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে এখানে মিলছে কোটার সাথে, এখানে জি প্রাইম না দিয়ে বললাম জি ল্যামডা, ল্যামডা অক্ষাংশে জি এর মান। তাহলে এখানে মিলছে হচ্ছে এই ক নাম্বারের সাথে জিএম বাই আর স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা, এটাই অর্থাৎ অ্যান্সার হচ্ছে ক।